সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যে কি এমন কোনো যুদ্ধ শুরু হলো যা আর থামানো যাবে না? কয়েক বছর যুদ্ধবিরতির পর গতকাল সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। জবাবে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বলা হচ্ছে বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে সানা ভিত্তিক ইয়েমেনের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যুদ্ধ যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে বাব আল মানদেব প্রণালী হরমুজের পরিণতি বরণ করবে। তার মানে বাব আল মানদেব প্রণালী দিয়েও তেল পরিবহন করা যাবে না। তাহলে তারাই ঘোষণা করছে তেলের দাম তখন ব্যারেল প্রতি $200 উঠবে। এই পরিস্থিতি সৌদি আরব বা আমেরিকা চায় কিনা, এটা হুতিদের প্রশ্ন। একই সাথে গত রাতেও একেবারে রাতভর আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আমেরিকা যেমন শক্ত হামলা চালানোর চেষ্টা করেছে ইরানের উপরে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি ইরান পাল্টা জবাবে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত আর জর্দানে ব্যাপক হামলা চালিয়েছে। এর মাঝে ইরানের বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার পর বর্তমান সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনি যে ঘোষণা দিয়েছিলেন যে শহীদ সর্বোচ্চ নেতা এবং ইরানের জনগণ যারা এই যুদ্ধে মারা গেছে তাদের জীবনের বদলা নিতে হবে, রক্তের বদলা নিতে হবে, সেই ঘোষণার প্রতি সমর্থন দিয়েছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ, যেটা ধর্মীয় আলেম ওলামাদের নেতৃত্বেই মূলত পরিচালিত হয়। তাহলে এই জায়গায় প্রশ্ন আসছে, মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত সংঘর্ষ তাহলে কি মধ্যপ্রাচ্য ধর্ম, যুদ্ধ এবং জ্বালানি নিয়ে ত্রিমুখী সংকটে পড়ে গেল কিনা? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা আলোচনা শুরু করি। আসলে আজকের প্রতিটি ঘটনা এত বেশি গুরুত্বপূর্ণ, কোথা থেকে শুরু করব সেটাই মুশকিল। সর্বশেষ খবর অনুযায়ী ইরানের বিশেষজ্ঞ পরিষদ শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা নেওয়ার যে ঘোষণা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা, সেই ঘোষণার প্রতি সমর্থন দিয়েছে। এটার রাজনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব কিন্তু অনেক বেশি। আবার এপাশে ইয়েমেন সৌদি আরবে হামলা চালিয়েছে, সেখানেও অনেক বড় ঘটনা ঘটে গেছে এবং মধ্যপ্রাচ্যের যে ডাইমেনশন, যে সমীকরণ, এগুলো সব এখন বদলে যেতে শুরু করেছে। তো আমি ইয়েমেন সৌদি আরবের এই ক্রাইসিস থেকেই শুরু করি। গতকাল ইরানের একটি বিমান, যাত্রীবাহী বিমান, মাহান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইরান থেকে ইয়েমেনের রাজধানী সানার উদ্দেশ্যে ছেড়ে যায়। কেন? ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দেওয়ার জন্য ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের বা ইয়েমেনের সানা ভিত্তিক যে সরকার, সেই সরকারের লোকজন যারা এসেছিলেন তাদেরকে আবার ইরানের এই মহান এয়ারলাইন্সের বিমানে করে দেশে নিয়ে যাওয়া হয়, ফেরত নিয়ে যাওয়া হয়। ইয়েমেনের সাথে সৌদি আরবের কিন্তু যুদ্ধবিরতি চুক্তি আছে সম্ভবত 2021 সাল থেকে। এই পর্যায়ে তার মানে ইয়েমেনের সাথে সৌদি আরবের কিন্তু, অর্থাৎ হুতিদের সাথে সৌদি আরবের যুদ্ধ বিগ্রহ নেই। সৌদি আরব যুদ্ধের শুরুতে 2015 সালের 26শে মার্চ যখন যুদ্ধ শুরু করে, তখন থেকেই কিন্তু ইয়েমেনের উপরে বিমান অবরোধ, প্রথমে আকাশ অবরোধ দেয়, পরে নৌ অবরোধ, স্থল অবরোধ, সব ধরনের অবরোধ দিয়ে রাখে। সেই অবরোধ সৌদি আরব আর তোলেনি। প্রশ্ন হচ্ছে, একটা দেশের উপরে আর একটা দেশের অবরোধ দেওয়ার এই ঘটনাটা এটা কতটা গ্রহণযোগ্য? এবং দুইটাই প্রতিবেশী দেশ, দুইটাই মুসলিম দেশ, এবং যে সৌদি আরব ইয়েমেনের উপরে এই অবরোধ আরোপ করছে, সেই সৌদি আরব হচ্ছে পবিত্র মক্কা মদিনার খাদেম, এবং ইয়েমেন হচ্ছে দরিদ্র গরিব একটা রাষ্ট্র। এই অবরোধের কারণে কত মানুষ যে না খেয়ে মরেছে, কত শিশু যে অপুষ্টিতে ভুগছে এখনও, এবং কত মানুষ বিনা চিকিৎসায় বা ওষুধের অভাবে মারা গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কি মক্কা মদিনার
খাদেমের আচরণ। যাই হোক, এই অবরোধ ভেঙে মূলত ইরান বিমান পাঠিয়েছিল, কিন্তু ইরানের এই বিমান যাতে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পারে, অবতরণ করতে না পারে, সেই জন্য সৌদি আরব খুব দ্রুতই সানা বিমানবন্দরের উপরে হামলা চালায়, বোমা ফেলে। এতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং ইরানের বিমানটি সেখানে নামতে পারেনি। পরে সেই বিমান নেমেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশের হুদাইদা বিমানবন্দরে, তুলনামূলক ছোট বিমানবন্দর। সেখানে নামিয়ে তারপরে ইরানি বিমান ফিরে এসেছে। এই যে সানা বিমানবন্দরে সৌদি আরব হামলা চালালো, এর প্রেক্ষাপটে ইয়েমেনের সানা ভিত্তিক যে সরকার, হুতি সমর্থিত সরকার যেটা, তাদের সমর্থিত সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে যে সৌদি আরব সানার বিমানবন্দরে হামলা চালিয়ে যে অন্যায় করেছে তার জবাব দেওয়া হবে এবং বিনা জবাবে পার পাবে না। এটা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং এটা মানবতা বিরোধী অপরাধ। এই কথা বলে মোটামুটি গতকাল রাতেই ইয়েমেন থেকে সৌদি আরবের আভা বিমানবন্দর, এটা সম্ভবত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিমানবন্দর সৌদি আরবের, এই আভা বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেখানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মারা হয়েছে। আমি আশা করি আপনাদেরকে এই সংক্রান্ত ছোট্ট একটু ভিডিও ফুটেজ দেখাতে পারবো। ব্যাপকভাবে আগুন ধরে গেছে এবং বড় রকমের ক্ষয়ক্ষতি। কোনো কোনো মিডিয়াতে বলা হচ্ছে যে আভা বিমানবন্দর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 6টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরেছে এবং অনেকগুলো ড্রোন মেরেছে। যাই হোক, তো এই প্রেক্ষাপটে আমরা মোটামুটি ধরে নিতে পারি সৌদি আরব যদি এখন আর নতুন করে জবাব দিতে যায় ইয়েমেনের বিরুদ্ধে, তাহলে ধরে নেওয়া যাবে যে পাল্টাপাল্টি হামলা একের পর এক শুরু হবে এবং পুরো মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যাবে। আর যদি সৌদি আরব এখন হামলা না চালায়, তাহলেও কিন্তু ইয়েমেনের পক্ষ থেকে কথা থাকবে যে সৌদি আরব কেনই এই অন্যায় করলো, এর প্রতিকার চাই একটা কিছু। এবং এখন সৌদি আরবের উচিত হবে বা হয়তো চাপে পড়বে ইয়েমেনের উপর থেকে এই অবরোধ প্রত্যাহার করে নেওয়ার। সৌদি আরব তো আর জাতিসংঘ না যে সেই ইচ্ছা মতো একটা দেশের উপরে অবরোধ চাপিয়ে দেবে, আমেরিকা যেভাবে দেয়। পার্থক্যটা কি হলো আমেরিকার সাথে সৌদি আরবের? এই কি মক্কা মদিনার খাদেমদের আচরণ? যাই হোক, এই প্রশ্ন আমার না, শুধু এই প্রশ্ন কিন্তু উঠছে সারা বিশ্ব থেকে, উঠছে বিশেষ করে মুসলিম বিশ্ব থেকে। যখন ইয়েমেনের শিশুদের অপুষ্টিতে ভোগা, শুধু হাড্ডি সার এইরকম শিশুদের যখন মিডিয়াতে দেখা যায়, তখন সৌদি বাদশাদের সম্পর্কে কী ধারণা আসে? গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে এই কথা লেখা হয় যে তারা কত কত খাদ্য নষ্ট করে ফেলছে, অথচ ইয়েমেনের শিশুরা, ইয়েমেনের মানুষ না খেয়ে মরছে, গাছের ছাল বাকল ঘাস লতাপাতা খেয়েছে যুদ্ধের সময়। এই ইয়েমেনের জনগণ, সৌদি আরবের চাপিয়ে দেওয়া যুদ্ধ। অথচ ইয়েমেনের যে কারণে সংকটটা তৈরি হয়েছিল সেটা ইয়েমেনের সম্পূর্ণ নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। সেই বিষয়টাই সৌদি আরব প্রয়োজনে মধ্যস্থতা করে একটা মীমাংসা করে দিতে পারত। তা না করে সে একটা পক্ষে অবস্থান নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়ে হামলা করে 7-8 বছর ধরে যুদ্ধ চালিয়েছে। খুব অন্যায় কাজ। যাই হোক, ইয়েমেনের এই পরিস্থিতির পর, অর্থাৎ নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর, ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে একদম পরিষ্কার হুমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, সৌদি আরব যদি এখানেই না থামে তাহলে, এবং সৌদি আরব যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করে, তাহলে হরমুজ প্রণালীর পরিণতি বরণ করবে বাব আল মানদেব প্রণালী। আপনারা সবাই জানেন যে বাব আল মানদেব প্রণালীর মতোই প্রায় গুরুত্বপূর্ণ একটা প্রণালী হচ্ছে বাব আল মানদেব প্রণালী। আপনারা সবাই জানেন হরমুজ প্রণালীর মতোই একটা গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে বাব আল মানদেব প্রণালী। যে সমস্ত মধ্যপ্রাচ্যের যে সমস্ত তেল হরমুজ প্রণালী পার হয়ে ওমান উপসাগর, আরব সাগর দিয়ে সামনে এগিয়ে এডেন উপসাগর দিয়ে বাব আল মানদেব প্রণালী পার হয়ে লোহিত সাগরে ঢোকে এবং লোহিত সাগর দিয়ে সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগর এবং আটলান্টিক, ইউরোপের বিভিন্ন দেশ অথবা আমেরিকার দিকে, এই সমস্ত তেল বাব আল মানদেব প্রণালী পার হয়ে যেতে হবে। আবার পশ্চিমা দেশগুলোতে মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি করা অন্যান্য দ্রব্য সামগ্রীও যায়, সার, আদার অনেক প্রোডাক্ট যায়, বা বাব আল মানদেব প্রণালী হয়ে পশ্চিমা জগৎ থেকে তো অনেক বাণিজ্য
হয়, সেই জাহাজগুলো কোনো কোনোটা হুরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যায়, আর কোনো কোনোটা বাব আল মানদেব প্রণালী পার হয়ে ভারত মহাসাগর দিয়ে ভারতে যায়, ওপাশে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম, হংকং, থাইল্যান্ড, মিয়ানমার, কত জায়গায় যায়। তার মানে বাব আল মানদেব প্রণালী খুবই গুরুত্বপূর্ণ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য। সেই প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু হুতিরাই বলছে যে তেলের দাম ডলার প্রতি 200 ব্যারেলে উঠবে, তখন কিন্তু পরিস্থিতি খারাপ হবে। কি করবে তখন? এই জায়গায় আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে সৌদি আরবের একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, যাতে সংকট মারাত্মকভাবে না বেড়ে যায় সেই দিকে নজর রাখা উচিত। এবং সৌদির শাসক যারা, যুবরাজ মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে সবাই, তাদের খেয়াল রাখা উচিত। তারা মক্কা মুআজ্জামা, পবিত্র মক্কা মুআজ্জামার খাদেম। সারা বিশ্বের মানুষ হজ করতে যায় সৌদি আরবে। সেই দেশের মানুষ, সেই দেশের শাসকরা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়, এবং সেই দেশের শাসকরা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়, ইয়েমেনের শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, মানুষদেরকে না খেয়ে মারা হয়েছে, এইরকম অন্যায়ের সাথে যদি জড়িত হয়, তাহলে সৌদি আরবের প্রতি সাধারণ মানুষের ধারণাটা কি তৈরি হয়? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে নবীর দেশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মানুষ, তাদের আজকে এই হালচাল, যেখানে মানুষের পক্ষে, মানুষের পাশে, মানবতার পাশে দাঁড়ানোর কথা, মুসলমানদের পাশে দাঁড়ানোর কথা, আর সেখানে তারা একটা মুসলিম কান্ট্রি হয়ে আর এক মুসলিম কান্ট্রি এবং প্রতিবেশী দেশকে এইভাবে যুদ্ধের ভেতরে ঠেলে দিচ্ছে। এই বিষয়গুলো আসলে সৌদি রাজা বাদশাদের, শাসকদের খেয়াল করা দরকার। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে আসছি ইরান আমেরিকার যে সংঘাত, সংঘর্ষ এবং মধ্যপ্রাচ্যের আরও তাজা নতুন খবর কী আছে সে সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করি। গত রাতে একেবারে রাতভর সংঘর্ষ হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। আমেরিকার চাপে বা উস্কানিতে বা প্রলোভনে বা টোপে, যেভাবে হোক, সংযুক্ত আরব আমিরাত দুটি সুপার তেল ট্যাঙ্কার হুরমুজ প্রণালী পার করার চেষ্টা করছিল ওমান উপকূল দিয়ে। অর্থাৎ ইরান যে পথে যেতে নিষেধ করেছে সেই পথে যাচ্ছিল দুটো জাহাজ। ইরান তাদেরকে সিগন্যাল দিয়েছে, না শুনলে ইরান সেখানে হামলা করেছে, ড্রোন হামলা করেছে। হামলা করার পরে সেখানে একজন নিহত আছে, এবং এর পরপরই আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছে। ইরানের কেশব দ্বীপ, সিরিক দ্বীপ, কিশ দ্বীপ, বন্দর আব্বাস, হরমুজগান প্রদেশ, অর্থাৎ ইরানের যে দক্ষিণে উপকূল ভাগ, এই উপকূল অঞ্চলের পুরোটা এলাকা জুড়ে আমেরিকা হামলা চালিয়েছে। এবং আলটিমেটলি ইরানের IRGC আমেরিকার এই হামলার জবাব দিয়েছে। এই হামলার জবাবে তারা কুয়েত, বাহরাইন এবং জর্দানে ব্যাপক হামলা চালিয়েছে। এবং আসলে একটা কথা আসতে পারে যে এত এত হামলা চালে তারপরে কি হয়? ভাই, বাস্তব কথা হচ্ছে যে একটা দেশে আমেরিকার যে সমস্ত ঘাঁটি, তাতে একটা ঘাঁটি না, অনেকগুলো ঘাঁটি। আবার একটা ঘাঁটি তো একদম ছোট একটু জায়গায় নেয়, অনেক এরিয়া নিয়ে। সেগুলো ইরান যতগুলো ক্ষেপণাস্ত্র, যতগুলো ড্রোন মারে, তা সব যে কার্যকর হয় তা তো না। অনেকগুলো ভূপাতিত হয়, ধ্বংস করে ফেলে, আবার কিছু কিছু লাগে। এই সমস্ত সব কিছু মিলে যুদ্ধ হচ্ছে। আবার তারা কিছু ঠিকঠাক করে ফেলার চেষ্টা করছে, এই যে যুদ্ধবিরতি গেল, আবার তারা নিজেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে না, ঠিকঠাক করে ফেলার চেষ্টা করেছে না, করেছে। যার কারণে একের পর এক যুদ্ধ হতেই আছে এবং হচ্ছে। তো ইরান একইভাবে পাল্টা জবাব দিয়েছে এবং বড় রকমের ঘটনা ঘটেছে এবং বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভেতরে IRGCর পক্ষ থেকে জর্ডানকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমরা তোমাদের দেশের বিরুদ্ধে না, তোমাদের দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা হামলা চালাচ্ছি শুধুমাত্র মার্কিন ঘাঁটি এবং অবস্থানগুলোতে। অর্থাৎ হয়তো জর্ডানের পক্ষ থেকে কোনো মেসেজ দেওয়া হয়েছে যার কারণে এই কথা বলেছে। বাট এটাও তো ঠিক যে যে সমস্ত দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়ে এবং সেই সমস্ত ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছে, তাইলে তো এখানে প্রশ্ন আসে যে ওই সমস্ত দেশ যদি ঘাঁটি করতে না দিত, তাহলে তো আমেরিকা আজকে ইরানের বিরুদ্ধে এরকম হামলা চালাতে পারতো না, মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিস তৈরি হতো না।
এমনকি ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তারা তো এইভাবে অকালে জীবন দিতেন না, এই যে জীবন গেল, অর্থাৎ আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিল বা যুদ্ধ শুরু করলো, এই যে যুদ্ধ শুরু করার সুযোগ পেল বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে, আরব অঞ্চলের এই সমস্ত দেশের ঘাঁটি ব্যবহার করে, ফলে আসলে কোনো দেশ একদম দায় এড়িয়েও যেতে পারে না, যার কারণে অনেকের আসলে কিছু বলারও নেই, কওয়ারও নেই। যাই হোক, এইরকম যখন প্রেক্ষাপট আমেরিকা এবং ইরানের মধ্যে যখন একের পর এক হামলা চলছে, তখন ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, গতকালকে ঘোষণা দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন, তিনি বলেছেন হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যাবে তাদের থেকে টোল নেবে আমেরিকা, প্রতি জাহাজে 20% টোল নেবে। তার মানে ধরেন 1 কোটি টাকার যদি তেল থাকে তাহলে 20 লাখ টাকা টোল দিতে হবে আমেরিকাকে। কি আশ্চর্য কথা! হরমুজ প্রণালী ইরান এবং ওমানের টোল নেবে আমেরিকা। বাহ! আমেরিকা কি কেউ বলছে যে তার নিরাপত্তা দেওয়ার জন্য হরমুজ প্রণালী বা ভারত মহাসাগর বা এই জায়গায়? কেউ তো বলেনি। আমেরিকা কেন গায়ে পড়ে আসে? এটাই তো প্রশ্ন, সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু এটাই প্রশ্ন। যাই হোক, তো ট্রাম্পের এই ঘোষণায় মজার একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটি হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলের যে মিত্র দেশগুলো তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে ট্রাম্পের উপরে, যে আমরা কেন ট্রাম্পকে টোল দেব, এবং 20% জান্নতেন কথা না। 100 টাকার তেল বিক্রি করলে তার 20 টাকা ট্রাম্পকে দিয়ে দিতে হবে, জান্নতেন কথা। মানে ব্যাংক সুদের চেয়েও বেশি, অনেক বড় ব্যাপার। এই জায়গায় আরব অঞ্চলের দেশগুলো ক্ষুব্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। ডোনাল্ড ট্রাম্পের আসলে বোঝা উচিত যে তিনি কখন কি বলছেন এবং সেই কথার মানে কি দাঁড়ায়। যাই হোক, সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যখন সৌদি আরব ইয়েমেন সংঘাত শুরু হয়েছে, আমেরিকা এবং ইরানের ভেতরে ব্যাপকভাবে যুদ্ধ চলছে, তখন ইরানের বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে নতুন করে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। সেই ঘোষণাটা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের বা শাহাদাতের বদলা নেওয়ার জন্য, এবং ইরানের যে সমস্ত মানুষ ইসরায়েল এবং আমেরিকার হামলায় নিহত হয়ে তাদের জীবনের মূল্য বা বদলা নেওয়ার জন্য ইরানে বর্তমানে যিনি সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনি, তিনি ঘোষণা দিয়েছেন আরও 3-4 দিন আগের কথা, 9 তারিখের কথা, 9 তারিখ বা 10 তারিখের কথা, তারপরেই 9 অথবা 10 জুলাইয়ের কথা, তারপরে আজকে, অর্থাৎ আজকে 14ই জুলাই, আজকে ইরানের বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ নেতার অর্থাৎ মুজতবা খামেনির যে ঘোষণা, সেই ঘোষণার প্রতি সমর্থন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ পরিষদ বলেছে পবিত্র কোরআনের আলোকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বায়াতের যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী এই প্রতিশোধ নেয়ার গুরুত্ব অপরিসীম, এবং এই প্রতিশোধ নেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ নেতা যে ঘোষণা দিয়েছেন তার প্রতি বিশেষজ্ঞ পরিষদ সমর্থন দিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে ইরানের পক্ষ থেকে এখন যত শহীদ ব্যক্তি যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের রক্তের বদলা নেওয়ার জন্য ব্যবস্থা করা হবে, এবং ইরানের সামরিক বাহিনীর জন্য সম্ভবত এটা এখন মাস্ট হয়ে দাঁড়াচ্ছে, অবশ্যই করণীয় কর্তব্য হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি পরিস্থিতি কিন্তু এখন আরও বেশি জটিল হয়ে গেল। তার মানে মধ্যপ্রাচ্যের এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি ধর্ম, যুদ্ধ এবং জ্বালানি, ভূ রাজনৈতিক আধিপত্য, এগুলোর অনেক কিছুর একটা জটিল সমীকরণ হয়ে গেল। জানি না মধ্যপ্রাচ্য বা বর্তমানে এই সংকট কোথায় গিয়ে শেষ হবে। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করব এখানেই। তবে যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, ইরানের বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ নেতার প্রতি যে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতির প্রেক্ষাপটে এখন ইরানের সামরিক বাহিনীর জন্য প্রতিশোধ নেওয়া অবশ্যই করণীয় হয়ে দাঁড়ালো। আপনারা কি মনে করেন, ইরান কি এই প্রতিশোধের দিকে যাবে, বা ইরানের সামরিক বাহিনী কি এখন এই প্রতিশোধ নিতে বিশেষভাবে তৎপর হবে কিনা, এবং তাতে পরিস্থিতি আরও জটিল হবে কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।